আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টেন্স। আমরা টেন্সের কিছু আলোচনা ইতিপূর্বে শেষ করেছি। তার এই পরবর্তী অংশ থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট মিনস ঘটমান বর্তমান কাল। এই প্রত্যেকটা টেন্স যদি আমরা সুন্দরভাবে বাংলা থেকে ইংলিশটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের অবশ্যই প্রথমত ওই বাংলাটাকে মেইনটেইন করতে হবে। কেননা এই বাংলার উপরে ডিপেন্ড করেই না আমরা প্রত্যেকটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেশন করতে সক্ষম হব। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টেন্স আগে সুন্দর করে আমাদের বাংলা চিনতে হবে। যদি আমরা বাংলায় টেন্সটাকে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আসলে আমরা কোন বাক্যটাকে কোন টেন্সে ট্রান্সলেশন করব সেই জায়গাটা আমরা বুঝতে পারবো না। সেজন্য কি করতে হবে? প্রথমত আমাদের প্রত্যেকটা টেন্স বাংলায় আগে চিনতে হবে, তারপরেই কিন্তু আমরা সেই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করতে সক্ষম হব। ঠিক সেইভাবে বা সেই প্রসেসটাই আমরা প্রথমত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা বাংলায় কিভাবে চিনব, আমরা সেই জায়গাটা প্রথমত দেখব। ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্যাট মিনস ঘটমান বর্তমান কাল। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে এরকম যে বর্তমান কালের কোনো কাজ সমাপ্ত বা শেষ হওয়া বুঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে বর্তমানের যে একটা কাজ, এই কাজটা যদি আমাদের শেষ হওয়া অথবা সমাপ্ত হওয়া বোঝায়, সেক্ষেত্রে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ইতিপূর্বেই দুইটা টেন্স শিখেছি, ওই টেন্স দুটার আলোকেই আমরা আজকে এই টেন্সটাকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যদি আমি বলি যে আমি ভাত খাই, এটা হচ্ছে বর্তমান কাল। আমি ভাত খাচ্ছি, এটাও কিন্তু বর্তমান কাল। তাহলে আমাদের বর্তমান কালটাই না চারটে টেন্সের মধ্যেই রয়েছে। আর এই চারটের মধ্যে আমাকে খুঁজে নিতে হবে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আমরা এখন দেখবো যদি বলা হয় যে রহিম ভাত খায়, খায় বলতে বর্তমান কাল, খেতেও পারে নাও পারে, এটা হচ্ছে আমাদের সাধারণ বক্তব্য বর্তমান কালের, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এই বাক্যটাকে যদি আমি বলি যে রহিম ভাত খাচ্ছে, খাচ্ছে বলতে কি বর্তমান কালের চলমান কাজ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এটাকে যদি এইভাবে বলা যায় যে রহিম ভাত খেয়েছে, রহিম ভাত খেয়েছে, খেয়েছে বলতে কি খাওয়াটা কি শেষ হচ্ছে না, তার মানে কি এই কাজটা তার বর্তমানে শেষ হয়েছে কিন্তু ফলটা কিন্তু এখনো বিদ্যমান। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যদি আমি আবার অন্য একটা উদাহরণ দিয়ে বলি যে মেয়েরা বাগান থেকে ফুল তোলে, তোলে বলতে বর্তমান কাল, তুলতেও পারে নাও তুলতে পারে, এটা হচ্ছে বর্তমান কালের সাধারণ বক্তব্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মেয়েরা বাগান থেকে ফুল তুলছে, তুলছে বলতে বর্তমান কালের চলমান কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার এটাকে যদি আমি বলি যে মেয়েরা বাগান থেকে ফুল তুলেছে, তুলেছে তার মানে কি ফুল তোলাটা ইতিমধ্যেই শেষ হয়েছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা এখন উদাহরণের মধ্যে দেখব। যদি আমি বলি রহিম কাজটি শেষ করেছে, রহিম কাজটি শেষ করেছে। তাহলে এই বাংলা বাক্য, এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য গুলোকে আমরা কিভাবে ইংলিশে রূপান্তরিত করতে পারবো, সেটা করতে গেলে অবশ্যই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার বা ফরমেশন রয়েছে এটা খুব ভালো করে বুঝতে হবে। সেটা কিরকম দেখো, যেখানে কি দেওয়া আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হতে হবে সাবজেক্ট, তারপর নিতে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপর নিতে হবে ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। এই স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচার দিয়েই কিন্তু আমরা এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হাজার হাজার বাংলা বাক্যগুলোকে না ইংলিশে ট্রান্সলেশন করতে সক্ষম হব। ঠিক আছে? তাহলে আমরা দেখব, তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার রয়েছে এখানে দেওয়া আছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এই হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা আগে ভালো করে জানতে হবে, তারপরে আমরা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখব যে কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বসে। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম এই ইজের ব্যবহার সম্পর্কে। সেখানে বলা ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ইজ হয়, কি হয়? ইজ হয়। এই যে এখানে ইজটা দেওয়া আছে, সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ইজ ব্যবহার করা হয়।
তাহলে আমরা ওই ইজের ব্যবহারটাই ঠিক সেম হ্যাজের মতো করেই ব্যবহার করব। তাহলে আমরা এখানে সুন্দর করে বলতে পারি ইট যেখানে, হ্যাজ সেখানে, ইট যেখানে, হ্যাজ সেখানে। অর্থাৎ কামালটা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কামাল ইজ। তাহলে কামাল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওর সঙ্গে কিন্তু আমাদের ইজ হচ্ছে, তাহলে আমরা ওখানে কিন্তু হ্যাজও নিতে পারবো। তাহলে কামাল হ্যাজ। তাহলে কামালের প্রোনাউনটা কি? তাহলে হি ইজ, হি হ্যাজ। সাথী ইজ, সাথী হ্যাজ। দ্য মার্কার ইজ, দ্য মার্কার হ্যাজ। ওকে, ইট ইজ, ইট হ্যাজ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই না আমাকে ব্যবহার করতে হবে এখানে কি? হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। যদি বলা হয় আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, তার মানে কি সব ক্ষেত্রে আমাদের হ্যাভ হবে, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিতে হবে কি স্যার? আমাদের হ্যাজ। ওকে, তাহলে আমাদের এই বাংলা বাক্যটা যেটা রয়েছে এটাকে আমরা এখন ইংলিশে রূপান্তরিত করব। তাহলে এখানে দেওয়া আছে আমাদের রহিম। তাহলে রহিম, রহিমটাকে আমরা প্রথমে সাবজেক্ট নেব রহিম, তারপর কি আছে এখানে? হ্যাভ অথবা হ্যাজ। রহিম কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? তো যদি তাই হয় তাহলে আমরা কি নেব? হ্যাজ। তাহলে রহিম হ্যাজ। এখন শেষ করেছি, তাহলে শেষ করার ইংলিশটা কি? ফিনিশ। এই ফিনিশ মানে শেষ করা। তাহলে এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। এটা আমাদের ভার্ব টু হয়, আবার কি ভার্ব থ্রিও হয়। এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান। তাহলে আমাদের লাগবে কি? ভার্ব থ্রি। তাহলে আমরা এখানে কি নেবো? ফিনিশড। তাহলে কামাল হ্যাজ ফিনিশড, কামাল শেষ করেছে। কি শেষ করেছে? কাজটি। তাহলে দা ওয়ার্ক। তাহলে কামাল হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, কামাল কাজটি শেষ করেছে। তাহলে এরকম অসংখ্য বাক্য আমরা বাংলা থেকে ইংলিশ করতে পারবো। যদি আমি আবার বলি যে তারা, তারা আমাকে রাস্তায় দেখেছে, তারা আমাকে রাস্তায় দেখেছে, দেখে বলতে কি? দেখেছে বলতে কি? দেখাটা শেষ হয়েছে। তাহলে আমরা ওই বাক্যটাকে ইংলিশ করার চেষ্টা করি। তাহলে তারা, তাহলে তারা জিনিসটা কি? দে। তাহলে দের সাথে কোনটা হয়? হ্যাভ না হ্যাজ? তাহলে দে হ্যাভ। তাহলে সি মানে কিন্তু দেখা, সি মানে কি? দেখা। তাহলে সি স সিন। ভার্ব ওয়ান, ভার্ব টু, আর কি ভার্ব থ্রি। আমাদের এখানে সূত্রে কি দেওয়া আছে? ভার্ব থ্রি। আমরা কি নেব? সিন। তাহলে দে হ্যাভ সিন। কাকে দেখছে? আমাকে, তাহলে মি। তাহলে দে হ্যাভ সিন মি, তারা আমাকে দেখেছে কোথায়? অন দ্য রোড, রাস্তায়। ওকে, তাহলে এরকম ভাবে আমরা সব বাক্যকেই বাংলা থেকে ইংলিশ করতে পারবো, যদি আমরা ওই বাংলায় চেনার পর এই গঠনটাকে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর যে টেন্সটা রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের বাস্তব জীবনে কোনো কাজে আসে না, এজন্য এটা না শিখলেও আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা এখন দেখব যে পাস্ট টেন্স 4 প্রকার, তার মধ্যে প্রথম টেন্সটা আসলে কি। পাস্ট টেন্স আমাদের 4 প্রকার, তার মধ্যে প্রথম টেন্সটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট অর্থ হচ্ছে অতীত, ইনডিফিনিট সাধারণ টেন্স অর্থ কি? কাল। তাহলে সাধারণ অতীতকাল, এর বাংলা অর্থটা হচ্ছে আমাদের সাধারণ অতীতকাল। এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে অতীতকালের সাধারণ বক্তব্য ও অভ্যাসগত সত্য কথা বুঝালে। সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
তাহলে এখানে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের সাধারণ অতীতকাল। তাহলে এখানে সংজ্ঞাটা কিরকম দেওয়া আছে, যে অতীতকালের সাধারণ বক্তব্য ও অভ্যাসগত সত্য কথা বোঝালে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, একটু স্মরণ করার চেষ্টা করি, আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছিলাম, তাই কিনা? সেখানে বলা ছিল বর্তমানকালের সাধারণ বক্তব্য, অভ্যাসগত সত্য ও চিরন্তন সত্য কথা বোঝালে সেটি হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ওই প্রেজেন্টটাকে শুধু পাস্ট করি আমরা এখানে, যে ওটা ছিল বর্তমানকালে, এটা থেকে অতীতকালের সাধারণ বক্তব্য ও অভ্যাসগত সত্য কথা বুঝলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে শুধু একটা কথা আসবে না, সেটা হচ্ছে চিরন্তন সত্য। কারণ আমরা জানি পৃথিবীতে যত চিরন্তন সত্য কথা আছে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা ভুল করেও না আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করা যাবে না। কিরকম? যদি আমি বলি যে, আমরা একটু আগে দেখি সাধারণ বক্তব্য কি। যদি বলা হয় যে মেয়েটি বাজারে যেত, মেয়েটি বাজারে যেত, যেতে বলতে কি বর্তমান না অতীত? তাহলে অতীতকাল, তার মানে সে যেতেও পারতো, নাও যেতে পারতো। এটা হলো সাধারণ বক্তব্য, কিন্তু বর্তমান না অতীত, তাহলে যেত যেহেতু অতীতকাল, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, যদি বলা হয় যে আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, তাহলে আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, যেতেও পারতাম, নাও যেতে পারতাম। এটা কিন্তু আমাদের কি সাধারণ বক্তব্য, কিন্তু কি বর্তমান না অতীত? যেহেতু গতকালের কথা বলা আছে অতীত, সুতরাং এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে দেওয়া আছে অভ্যাসগত সত্য। যদি বলা হয় যে রীতা তার মায়ের পাশে ঘুমাতো, রীতা তার মায়ের পাশে ঘুমাতো, তার মানে কি ঘুমানটা কি, ঘুমান কি বাদ দেওয়া যায়? ভুলেও না, কখনোই এই ঘুমটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে যে কাজটা কখনো ছেড়ে দেওয়া যায় না, দিলে আমাদের জীবন নাশের সমস্যা থাকে বা আশঙ্কা থাকে, এটা হচ্ছে আমাদের অভ্যাসগত সত্য। আর সেটা যদি আমাদের অতীতকাল হয়, সেটা অনায়াসেই বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রীতা তার মায়ের পাশে ঘুমাতো, ঘুম যেহেতু বাদ দেওয়া যায় না, দিলে মানুষ বাঁচে না, মানুষের সমস্যা হবে, মানসিকভাবে সে অসুস্থ হবে, এটা হচ্ছে আমাদের অভ্যাস। আর এটা অতীতকাল বিধায় বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আর এটাকে ইংলিশ করতে গেলে যদি বাংলা একটা বাক্য বলি, যে রীতা তার মায়ের পাশে ঘুমাতো, এটার স্ট্রাকচারটা এখন দেখতে হবে। তাহলে ওখানে ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল কি সাবজেক্ট প্লাস ভার্ব অন, তাহলে ওটা প্রেজেন্ট বিধায় কিন্তু ভার্ব অন ছিল, তাহলে ওই ওয়ানটাই এখন এখানে হবে কি ভার্ব টু। তাহলে আমরা প্রথমে নেব কি সাবজেক্ট, তারপর ভার্ব টু, এখন নিতে হবে অবজেক্ট, এটা। তাহলে এই স্ট্রাকচার দিয়েই কিন্তু আমরা এটাকে ইংলিশ করবো। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে সাবজেক্ট কি আছে? রিতা, তাহলে রিতা নিলাম, রিতা। এখন ভার্ব কি আছে? আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে বাংলা বাক্যের সবার শেষে যে শব্দটা থাকে বা অবস্থান করে সেটাই হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে রিতা তার মায়ের পাশে ঘুমাতো, এই যে ঘুমাতো এটা হচ্ছে ভার্ব। এখন ঘুমানোর ইংলিশটা কি? স্লিপ, এস এল ডাবল ই পি, স্লিপ, এস এল ই পি টি, এস এল ই পি টি। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু, এটা হচ্ছে কি ভার্ব থ্রি। তাহলে আমাদের লাগবে কোনটা? ভার্ব টু না? যদি ভার্ব টু হয় তাহলে আমরা কি নেব? স্লিপড। তাহলে রিতা স্লিপড, রিতা ঘুমাতো তার মায়ের পাশে, তাহলে পাশের জিনিসটি বিসাইড, তার মায়ের, তাহলে হার মাদার, তাহলে রিতা স্লিপড বিসাইড হার মাদার, তাহলে রিতা তার মায়ের পাশে ঘুমাতো। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে নিতে হবে সাবজেক্ট রিতা। এখন আমরা এই বাক্যটাকে মেইন ভার্ব অর্থাৎ মেইন ভার্বযুক্ত একটা সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে ডু ডাজ ডিড ফলো করতে হয়। তাহলে ডু ডাজ ডিড কোনটা নেব সেটা মূলত আমাদের এই ভার্বেই বলে দিবে যে আসলে আমাদের কোনটাকে নিতে হবে। আমরা সেই জায়গাটা এখন দেখব। ঠিক আছে? যদি ভার্ব অন থাকে তখন নিতে হবে ডু। যদি ভার্ব ওয়ান এর সাথে কখনো আমরা এস অথবা ইএস দেখতে পাই তখন নিতে হবে আমাদের কি ডাজ। আর যদি ভার্ব টু থাকে
তখন নিতে হবে আমাদের কি স্যার, ডিড। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এখানে কি ভার্ব 1 না 2 আছে, ভার্ব 2, তাহলে ভার্ব 2 তাহলে কি নিতে হয়, ডিড। তাহলে রিতা ডিড, এখন কি নেগেটিভ না, তাহলে নেগেটিভ নট নিতে হবে একটা, রিতা ডিড নট। এখন কথা হচ্ছে কি স্যার, ডু ডাজ ডিড, অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট, আমরা যাই ব্যবহার করি না কেন এর পরে গিয়ে আমাকে অবশ্যই ভার্ব অনটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন এই স্লিপের ভার্ব অনটাকে ব্যবহার করবো, যেহেতু এটা ভার্ব টু। আর ভার্ব টুর জন্য যদি আমি আরো একটু ক্লিয়ার করি, যে ডু, ডিড, ডান। আচ্ছা, এখন দেখি তো, এই ডু কিন্তু আমাদের ভার্ব অন, ডিড কিন্তু ভার্ব টু, আর ডান কিন্তু ভার্ব থ্রি। তাহলে এই স্লিপটা কি ভার্ব টু না? তাহলে স্লিপ যদি ভার্ব টু হয়ে থাকে, তাহলে এখানে ডিডটা কি ভার্ব টু। তাহলে এই ভার্ব টুর জন্য কিন্তু আমরা এখানে ডিড ভার্ব টু নিয়ে নিয়েছি, তাই কি না? যদি সেটাই হয়ে থাকে, তাহলে যেহেতু এই ভার্ব টুর জন্য আমরা এখানে ভার্ব টু ব্যবহার করছি, পরবর্তী সময়ে গিয়ে আর কখনো ভার্ব টু লেখা যাবে না, কারণ একটা বাক্যের মধ্যে কখনো দুইটা পাস্ট হতে পারে না। এজন্য আমরা ডু নট, ডাজ নট, ডিড নট যাই লিখি না কেন এর পরে গিয়ে ভার্ব অন নিতে হবে। তাহলে এই স্লিপটের ভার্ব অনটা আমাদের কি, এখানে দেওয়া ছিল স্লিপ, আমরা সেই স্লিপ নেব, SLEEP স্লিপ। তাহলে রিতা ডিড নট স্লিপ, পরে বাকি অংশ যা আছে তাই, বিসাইড হার মাদার। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করি, তখন ডু ডাজ ডিড সামনে আসে, বাক্যের মধ্যে আছে কি ডিড, তাহলে ডিড সামনে নিলাম, তারপর রিতা, নট ব্যতীত যা আছে তাই, স্লিপ বিসাইড আর মাদার। যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, একটা হট বা কোশ্চেন মার্ক দিতে হবে। পরেরটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ যদি বাক্যটা হয়েই আছে, এটা নট যুক্ত করবো, তাহলে ডিডের পরে নট এলেই হয়ে যাচ্ছে, নট অবশ্যই সংক্ষিপ্ত করে ডিডেন্ট, পরে যা আছে তাই, রিতা স্লিপ বিসাইড হার মাদার। এভাবে, তাহলে এভাবে বুঝে বুঝে যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলা থেকে ইংলিশ, এমনকি ইংলিশ থেকে বাংলা করতে গিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকেই ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ওকে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।